কোটি টাকার একটা প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী কি রাষ্ট্র ক্ষমতা দখল করছে? সেনাবাহিনী সেনা শাসন জারি করতে চলেছে? বাংলাদেশের সেনাপ্রধান ব্যাপারটা নিশ্চিত করেছেন। তিনি বারবারই বলেছেন সেনা শাসন ছাড়া এখন আর কোনো উপায় নেই। বাংলাদেশে আসলে এই মুহূর্তে সেনা শাসন দরকার। যে পরিস্থিতি তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এতটাই হয়েছে, সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। মব জাস্টিসকে এক ধরনের জাস্টিফাই করা হয়েছে, মবের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এই যে কার্যক্রমগুলো চলেছে, বুলডোজার দিয়ে বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, সরকার চুপ থেকেছে। এই কার্যক্রমগুলো করার প্রেক্ষিতেই তো সেনা শাসনই আসলে দরকার। ব্যাপারটা পরিষ্কার হওয়ার পরেও এবং সেনাবাহিনীর কার্যক্রমেও সেটা পরিষ্কার হওয়ার পরেও কেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে? কেন সেনাবাহিনীকে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে? কেন কিছু রাজনৈতিক দল সেনাবাহিনীর নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে? ভুঁইফোড় প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ভর রাজনৈতিক দলের নেতারা সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে এখনো যাচ্ছে তাই কথা বলে যাওয়ার সাহসটা কোথায় পাচ্ছে? এই ইন্ধনটা কারা দিচ্ছে? গোড়াতে আসলে বসে আছে কারা? উত্তরটা আমরা সাদা চোখে দেখি কিংবা টিনের চশমা পরে দেখি। সাউন্ড তো আমাদের কানে আসে। সাউন্ড কানে আসলে সেনাপ্রধানের সাউন্ডটাও তো আমাদের কানে আসার কথা, যে তিনি পরিষ্কার করেছেন আমার কোনো অন্য উদ্দেশ্য নেই। তার কথাই বুঝিয়ে দেবেন যে তিনি আসলে কি করতে চাচ্ছেন। আমার মনে হয় যে তিনি সেটা বুঝিয়ে দিয়েছেনও। তো বুঝিয়ে দেওয়ার পরেও তাকে নিয়ে এত কিছু কেন হচ্ছে? এই যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি করা হলো, সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করলেন কারা? এই ক্ষেত্রে নিরাপত্তা উপদেষ্টাকে দোষারোপ করা হচ্ছে এবং বিএনপিও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দোষারোপ করছেন এবং তার পদত্যাগ পর্যন্ত চেয়েছেন। এই দূরত্ব তৈরির অন্যতম কারিগর হিসেবে সামনে আনা হচ্ছে এনসিপিকে, যে এনসিপি সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সরকারের, প্রফেসর ইউনূস সরকারের দূরত্বটা তৈরি করেছেন। এনসিপির বিভিন্ন নেতাদের লাগামহীন কথা এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে অধ্যত্বপূর্ণ নানা রকমের কথা, এগুলো সরকারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি করেছে এবং সরকারের মধ্যেই বসে আছে কিছু মানুষ যারা এই দূরত্বগুলো তৈরি করেছে। নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এসেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে অভিযোগ এসেছে এবং অভিযোগ না, ব্যাপারটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রমাণও করেছেন। তিনি হাসনাত আবদুল্লাহ যখন সেনাপ্রধান সম্পর্কে ফেসবুক স্ট্যাটাস দিলেন কিছুদিন আগে, সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেছেন, এই ধরনের কথা লেখার চেষ্টা করলেন। সেই দিন তার পরের দিন সকালেই দেখা গেল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ভিডিও কন্টেন্ট যেটা বাজারে ছেড়ে দেওয়া হলো, বিভিন্ন চ্যানেলকে দেওয়া হলো। সেখানে তিনি বললেন সেনাবাহিনী সম্পর্কে, সেনাপ্রধান সম্পর্কে খুবই বাজে কথা। 5 আগস্টের পরে সেনাপ্রধান বুকে পাথর জমা দিয়ে নাকি প্রফেসর ইউনূসকে মেনে নিয়েছিলেন, এই ধরনের কথা বলে সেনাপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন। তার মানে যে সরকারের ভেতরে এবং সরকারের খুব কাছের রাজনৈতিক দল এনসিপি, যাদেরকে সরকার আসলে ওন করে, তারা সবাই মিলে সেনাবাহিনীকে এক ধরনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তো সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কারণ কি? সেনাবাহিনী কি সত্যি শেখ হাসিনার পক্ষে কাজ করছে? হ্যাঁ, বিতর্ক রয়েছে যে সেনাবাহিনী প্রধান তিনি শেখ হাসিনার কোনো না কোনোভাবে পারিবারিক আত্মীয়। তো পারিবারিক আত্মীয়র মতো কি তিনি কাজ করেছেন? পারিবারিক আত্মীয় সেটা হচ্ছে বাস্তবতা, কিন্তু যখন মাঠে তিনি কাজ করছেন, তার সিদ্ধান্ত প্রয়োগ করছেন, তখন তিনি কি শেখ হাসিনার পক্ষে কোনো কর্মযজ্ঞ করেছেন? আমি যদি 5 আগস্টের সেই বিপ্লবের পরিণতির কথাই ভাবি, 5 আগস্টে শেখ হাসিনা সরকারের যে পতন হলো, সেই পতনের ব্যাপারে সেনাবাহিনীর কি কোনো ভূমিকা ছিল না? সেনাবাহিনী কি ভূমিকা রাখেনি? ছাত্র জনতার পক্ষে সেনাবাহিনী প্রায় ওপেন ভূমিকা রাখেনি। 3 তারিখে যে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হয়েছিল, 24 আগস্টের 3 তারিখে, সেই অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান এক ধরনের সেনাবাহিনী অফিসারদের কাছ থেকে ম্যান্ডেট নেননি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, যে ছাত্র জনতার বিপক্ষে তাদের অবস্থান হবে না, ছাত্র জনতার পক্ষেই বরঞ্চ
অবস্থান হবে এবং ছাত্র জনতার উপরে কোনো ধরনের গুলি চালানো হবে না। এই সিদ্ধান্ত প্রয়োগের পরেও কিছু কিছু লাফাঙ্গা উদ্বাস্তু এরকম মন্তব্যও তো করেছেন যে সেনাবাহিনী নাকি ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, তাদের অনেককে মেরে ফেলেছে, এ ধরনের কথাও তো আমরা শুনেছি। আবার সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছেন একটা সাইনবোর্ড সর্বস্ব দলের সেক্রেটারি, যেখানে আমরা সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি, যিনি কিনা শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন জনের বিচার কার্যের প্রধান কৌশলী সরকারের, তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সেই ব্যক্তি আবারও সেনাবাহিনী সম্পর্কে নতুন নতুন কথা বলা শুরু করছেন। কিন্তু সব কিছুতেই সেনাবাহিনী এক ধরনের আমার মনে হয় যে ধৈর্যের পরিচয় দিয়েছে। যারা যারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, সেনাপ্রধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করেছে, তাদের ব্যাপারে এক ধরনের স্যাক্রিফাইজিং পরিস্থিতি তৈরি হয়েছে, কিংবা আমার মনে হয় ছাড় দেওয়ার মনোভাব সেনাবাহিনীর পক্ষ থেকে বরং দেখা গেছে, যেটা অনেকে বলেন যে উচিত হয়নি। এই ছাড় দেওয়ার কারণেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। সেনাবাহিনী যদি তাদের বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অ্যাকশান নিত, কিংবা সরকারকে অ্যাকশান নিতে বলতো, এক ধরনের রিকোয়েস্ট করতো কিংবা চাপ প্রয়োগ করতো, তাহলে পরিস্থিতি এত দূর গড়াতে পারতো না। এখন যারা সরকারের প্রতিপক্ষ হিসেবে সেনাবাহিনীকে দাঁড় করাচ্ছেন এবং সরকারকে দিয়ে বারবার বলাচ্ছেন যে সেনাবাহিনী যা বলছে তার উল্টোটা বলতে হবে। সেনাবাহিনী কি বলেছে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন জাতি দেখতে চায়। এটা তো আজকের কথা না, আরও 7-8 মাস আগে সেনাপ্রধান বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন দেখতে চায়। তখন তো সেনাপ্রধান এবং সরকার একাট্টা হয়েই কাজ করেছেন। 24-এর 8 আগস্ট যে সরকার ক্ষমতায় নিল, সেই সরকার ক্ষমতায় নেয়ার আগের 3 দিন কে এই পেছনে কলকবজা নাড়িয়েছে, কলকাঠি নাড়িয়েছে কে? সেনাপ্রধানই তো মধ্যস্থতা করেছেন। সব কিছু সাজিয়ে গুছিয়ে এই সরকারকে দিয়েছেন তো সেনাপ্রধানই। তো সেনাপ্রধান তো সরকারের কাছেরই ছিলেন, হঠাৎ করে দূরের হয়ে গেলেন কেন? দূরের করলেন কারা? প্রফেসর ইউনূসকে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীর প্রতিপক্ষ বানিয়ে দিলেন কারা? এদেরকে কি সরকার চিহ্নিত করতে পেরেছে? কিংবা এদেরকে চিহ্নিত করে এদেরকে কি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করার চিন্তা আদৌ করছে সরকার? সেনাপ্রধান যখন উপলব্ধি করছেন যে জনগণের প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া, তখন গত রাতেও আমরা প্রেস সেক্রেটারিকে বলতে শুনেছি যে জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, ওই কথাই বলেছেন। আবার সেনাপ্রধান যখন বলছেন যে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে করিডোর দেয়া যাবে না, বন্দর দেয়া যাবে না, এটা নির্বাচিত সরকারের ব্যাপার, নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত কেউ নিতে পারে না, সেটা তো সবাই বলছে, সেটাই বাস্তবতা। কিন্তু ভুঁইফোড় কোনো সংগঠনের, যে সংগঠনের 2 জন ছাড়া 4 জন নেতা নেই, যে সংগঠন বাংলাদেশের 300 আসনের যে আসনেই নির্বাচন করুক না কেন জামানত তো বাজেয়াপ্ত হবেই, 500 ভোট পাবে কিনা তার সন্দেহ রয়েছে, সেই সকল সংগঠনের কথাবার্তা শুনে যদি সরকার উদ্বুদ্ধ হয়, সরকার সেনাবাহিনীকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় যে দিন শেষে ক্ষতিটা হবে দেশের। আর দেশের ক্ষতি হোক এরকম কিছু নিশ্চয় দেশের জনগণ চাইবে না। এই উপলব্ধিটা আসলে এখনকার উপলব্ধি না। বাংলাদেশে অনেক দিন থেকেই আলোচনা শুনছি, কেউ কেউ বলার চেষ্টা করেন যে বাংলাদেশের জনগণের জন্য আসলে গণতন্ত্র না, বাংলাদেশের জনগণের জন্য স্বৈরতন্ত্র কিংবা সেনাবাহিনী শাসন, সেনা শাসনই উপযুক্ত, তাদেরকে ডান্ডা মারলেই ঠান্ডা হবে। এই যে মব কালচার তৈরি হয়েছে, এই মব কালচারের এগেনস্টে যদি ডান্ডা মারা হতো তাহলে সেকেন্ড মব আর কেউ করতে পারতো না। এর জন্য সরকারকেই সবাইকে দায়ী করেন। তো সরকার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছু, বাজার নিয়ন্ত্রণ কোনো কিছুই করতে পারছে না, তখন সেই ব্যাপারে এবং পারছে না উপরন্তু আবার করিডোর দেওয়ার কথা বলছে, বন্দর দেওয়ার কথা বলছে, এবং সেগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে, সেনা বাহিনীর সঙ্গে আলোচনা না করে, যেহেতু জাতীয় নিরাপত্তার ইস্যু, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজনকে বানিয়ে ফেলা হলো সেনাবাহিনী কিংবা 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা না করে, সেই অভিযোগও আসছে। সেরকম মুহূর্তে আদতে আমার মনে হয় না যে এর সমাধান আছে সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে। সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি
যারা দাঁড় করাচ্ছে, যারা মনে করছে যে সেনাবাহিনী ক্ষমতার লোভে এইগুলো করছে, তারা আসলে ভুল কাজ করছে, দেশের চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই উপলব্ধি সরকারের যদি হয় তাহলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের কথা বলতে হবে না, এবং পদত্যাগের কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে আবার এইরকম ট্রলের শিকারও হতে হবে না যে এগুলো তিনি নাটক করছেন, এগুলো তিনি এক ধরনের সফট কর্নার তৈরি করার চেষ্টা করছেন, যেন দলগুলো যেন বিএনপি নেতৃত্ব বলেই ফেলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেছেন এই কারণে যে তিনি মনে করেছেন যে সব দল দৌড়ে তার কাছে যাবে, বিএনপি দৌড়ে তার কাছে যাবে, যে বলবে না 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 পদত্যাগ করবেন না, আপনি পদত্যাগ করলে দেশের সর্বনাশ হয়ে যাবে, আপনাকে থাকতেই হবে, আপনি থাকছেন স্যার। রুমিন ফারহানার মুখে আমরা এই কথা শুনেছি। এরকম বাজে সমালোচনা কিংবা বাজে ট্রল তাকে দেখতে হতো না কিংবা সহ্য করতে হতো না যদি না সরকারের ভেতরে কিংবা সরকারের বাইরে কিছু মানুষ সরকারকে প্রভাবিত করার চেষ্টা করতো। আমার মনে হয় যে সরকারকে প্রভাবিত করার চেষ্টা যেমন তারা করছে, তেমনি সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে বিতর্কিত করে দেশের চরম ক্ষতিটা করছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মিটিং হলো, সেই মিটিং থেকে কি ফলাফল আসলো সেটা নিয়ে নিশ্চয়ই সকলেরই আগ্রহ আমাদের ছিল। সেই ফলাফলটাও চলে এসেছে ইতিমধ্যে, সেটা নিয়ে যে কানাঘোষা তৈরি হয়েছে সেটাও আপনারা জানেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই দলগুলোকে কি বলতে চাইলেন, দলগুলোই বা প্রধান উপদেষ্টাকে কি বলতে চাইল, সেই প্রেক্ষাপটে যদি আলোচনা করা যায় তাহলে কি দাঁড়ায়, তাহলে একটা জিনিস বোধহয় স্পষ্ট হয়, সেটা হচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম যেটা বলেছিলেন যে পদত্যাগ করতে চাওয়ার ব্যাপার এটা ঠিক নয়, এটা আমরা পত্রিকায় পড়েছি, তাছাড়া এর কোনো ভিত্তি নেই, এমন কথা যখন বলেছিলেন তখন সেই কথাটাকে 24 ঘন্টা পার হতে না হতেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস মিথ্যা প্রমাণ করে দিলেন। একটা টেলিভিশন সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদও ব্যাপারটা স্পষ্ট করেছেন। সেই টেলিভিশন সাক্ষাৎকারে সালেহ আহমেদ বলেছেন যে নানা কারণে বিরক্তি তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার, সেই কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। সুতরাং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যে আদতেও সত্য কথা বলেননি, তিনি যে হাস্যকর পরিস্থিতি তৈরি করেছেন সেটা একাধিক বিষয়ে প্রমাণ হলো। রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা কি বললেন, তার অসহায়ত্বের কথা বললেন, তিনি স্বীকার করলেন তিনি পদত্যাগ করেছেন, এবং ভারতের কথা বললেন, স্পেসিফিক ভারতের কথা তিনি খুবই গুরুত্ব সহকারে বলেছেন। ভারত গত কয়েকদিনে কি এমন করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। উপদেষ্টা প্রফেসর ইউনূস যে দলগুলোর সঙ্গে বৈঠক করলেন সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। গতকালকের যে 3 দলের সঙ্গে বৈঠক, সেখানে প্রধান উপদেষ্টা কি বলেছেন এই ব্যাপারগুলো অতটা ফোকাস হয়নি, কিন্তু আজকের মিটিংয়ের পরে সেই ব্যাপারগুলো ফোকাস হয়েছে। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না, সাইফুল ইসলাম ওনারা ব্যাপারগুলো, মোজাহিদুল ইসলাম সেলিম ওনারা ব্যাপারগুলোকে আলোর রেখায় নিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা কি বলতে চাইলেন। রাজনৈতিক নেতারা মোটা দাগে যেটা বললেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ, সেটার কথা। ভারতীয় আধিপত্যবাদ তার উপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে, এবং প্রধান উপদেষ্টা নাকি বলেছেন যে ভারত পারলে আজকেই এই সরকার ফেলে দেয়, এমন অবস্থা তৈরি করেছে যাতে তিনি খুবই বিরক্ত এবং হতাশ হয়ে পড়েছেন। তার মানে ভারতকে নিয়ে অনেকদিন আলোচনা হয়নি, এবং প্রধান উপদেষ্টার এই পদত্যাগ পর্ব যেটা হয়েছে সেই ব্যাপারের সঙ্গে ভারতের যে সংযোগ হয়েছে এই ব্যাপারটা চর্চা খুব একটা হয়নি। আমরা ভারতীয় মিডিয়ার বিভিন্ন প্রচারকে খুব একটা গুরুত্ব দিইনি, ওই ব্যাপারগুলো আমাদের আলোচনাতেও তুলে আনিনি। কিন্তু প্রধান উপদেষ্টার আজকের এই কথায় মনে হচ্ছে ভারতীয় মিডিয়াগুলো আগ বাড়িয়ে এত কথা কেন বলছে, তার মানে হচ্ছে যে কোনোভাবেই হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, ভারত নতুন করে এই সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করেছে। সেটা হতে পারে আমেরিকা দিয়ে, সেটা হতে পারে নিজেরা, সেটা হতে পারে নানা কৌশলে একটা চাপ প্রয়োগ করেছে, যে চাপটা আসলে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিতে পারছেন না। সেই কারণেই দুটো বড় কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন, তার মধ্যে সবথেকে বড় কারণ এটা। এবং এই ব্যাপারটা আজকে যে প্রকাশিত হলো, মাহমুদুর রহমান
প্রকাশ করে দিলেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টগুলোকে নিয়ে গত 2-3 দিন আদতে আলোচনা হয়নি। যে পয়েন্টটা নিয়ে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্লেষণ করতে খুব একটা বেশি যাওয়ার প্রয়োজন হয় না। ভারত চাপ দিচ্ছে, ভারত যে অনেক দিন থেকে গত 9 মাস ধরেই এই সরকারের উপরে এক ধরনের চাপ দেওয়ার চেষ্টা করছে, সেটা যে বেড়েছে সেটা এখন মোটামুটি পরিষ্কার হওয়া গেল প্রধান উপদেষ্টার এই কথায়। তবে আপাতত এটুকুই পরিষ্কার হওয়া গেল যে ভারতীয় আধিপত্যবাদ, ভারতের চাপ এটা বেড়েছে, কিন্তু কোন কোন ভাবে ভারত এই চাপটা দিচ্ছে, কি কি করতে চাইছে, সেটা হয়তো পরবর্তীতে আরো পরিষ্কার হবে। প্রধান উপদেষ্টা আরো বলেছেন যে আমি হতাশ, তাই চলে যেতে চেয়েছি। এই কথাটা তিনি স্বীকার করেছেন আজকের মিটিংয়ে, যে তিনি হতাশ, এই কারণে তিনি চলে যেতে চেয়েছেন। আজকে অর্থ উপদেষ্টাও একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই ব্যাপারটা স্বীকার করেছেন যে তিনি হতাশ হয়ে পড়েছেন। তিনি আসলে কোনো দিককার কোনো পরিবেশই ঠিকঠাক মতো হচ্ছে না বলে মনে করছেন, তাই চলে যেতে চেয়েছেন, তিনি আর থাকতে চাননি। তিনি তারপরে যে ব্যাপারটা বলেছেন সেটা হচ্ছে যে ওই জুনের তত্ত্ব, অর্থাৎ কম সংস্কার বেশি সংস্কার, ওই তত্ত্বটাই রাজনৈতিক দলকে বলার চেষ্টা করেছেন। যদি কম সংস্কার হয় ডিসেম্বরে, যদি বেশি সংস্কার হয় তাহলে জুনে, কোনোভাবেই জুনের 30 তারিখের পরে আমি ক্ষমতায় থাকবো না। এবং তিনি আজকে নতুন একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে পদত্যাগের মতো করে লিখে দিতে হবে যে জুনের 30 তারিখ পর্যন্ত আমি আর থাকবো না, তারপরে একদিন অতিবাহিত হলে আমার পদত্যাগপত্র গৃহীত হবে,